বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছে আমার কিছু দেশের জীবন ও প্রবাস জীবনের কিছু কষ্টের কথা, কিছু টাইম পাসিংয়ের কথা। শুরু থেকে শেষ পর্যন্ত আমি কিভাবে আমার সময়গুলো কাটাই, কিভাবে আমি কাজে যাই, কীভাবে আমার নিত্যদিনের সঙ্গী আমার কর্মগুলো, সেটাই শেয়ার করছি সবার সাথে। আসলে একটা নারী হচ্ছে কারো স্ত্রী, কারো মা, কারো বোন। সো আমরা নারী, মহিষী নারীদের বিভিন্ন ফলো করতে পারি, যেমন বেগম রোকেয়া, সুফিয়া কামাল ও মাদার তেরেসা। তো তাদেরকে আমরা ফলো করতে পারি। তারা হচ্ছে মহিষী নারী। তারা যদি এগিয়ে যেতে পারে, আমরা কেন পারবো না? শুধু রান্নাবান্নার মধ্যেই আমাদের কাজটা সীমাবদ্ধ না, তার বাইরেও আমরা নারীরা অনেক কিছু জানার প্রয়োজন আছে, অনেক কিছু শেখার প্রয়োজন আছে, যেগুলো আপনাকে একসময় আপনার টাকা ফুরিয়ে গেলেও সেগুলো আপনাকে সময় কাটাতে বা আপনার আর্নিংয়ে অনেক সাহায্য করবে। তো শুধু রান্নাবান্নার মধ্যে সীমিত থাকলে হবে না। যেমন আমি কাজের ফাঁকে আমার এই নকশিকাঁথার কাজগুলো করি বাসার টাইম পাসিংয়ের জন্য। তো এগুলো মনে হচ্ছে আমার অনেক বড় একটা সঙ্গী, আমার একাকিত্ব জীবনের সঙ্গী। যখন আমার সময় থাকে না, যখন আমার কাজ টাইম পাসিং হতে চায় না, আমি এগুলো নিয়ে খুবই ভালোভাবে সময় কাটাতে খুব পছন্দ করি। আসলে যে নারী রাঁধে সেই নারী খোপাও বাঁধে। তো শুধু শিক্ষা এবং রান্না বান্না সব কিছুর পাশাপাশি আমাদের কর্মগুলো জানা খুবই প্রয়োজন। আপনার টাকা পয়সা সব কিছু হারিয়ে যায়, চুরি হয়, কিন্তু আপনার জ্ঞান স্কিল কখনো হারায় না। সেগুলো আপনাকে একসময় টাকার অভাব হলেও সেটা আপনাকে ফিল আপ করবে, সে আপনার স্কিলগুলো, সে আপনার কাজের দক্ষতাগুলো। তো একটা নারীকে সব কিছুই জানার প্রয়োজন আছে সংসারে, রান্না বান্না পাশাপাশি সেলাই কাজ থেকে শুরু করে সব কিছু, যেগুলো আমাকে অনেক টাকা সেভ করার জন্য অনেক হেল্প করে। আমি বাসায় অনেক টাকা আমি সেভ করতে পারি, যেখানে আমার বাইরে যদি আমি নিজে সেলাইগুলো দিতাম আমার অনেক টাকা খরচ হতো। তো এগুলো আমি ছোটোবেলা থেকে শিখে নিয়েছি। আসলে জীবনের শুরুটা এত সোজা ছিল না। ইন্টারমিডিয়েট পাস হওয়ার পর ভার্সিটিতে ভর্তি হওয়ার 1.5 বছর পরে বিয়ে হয়ে গিয়েছিল। সেই যে একটা বড় সংসার, শহরে বড় হয়ে গ্রামে বিয়ে হয়ে গিয়েছিল, 8-9 ভাই বোনের সংসার। তো সেই কষ্টের কথাগুলো আসলে এখন স্মরণ করতে চাই না। কেউ যদি বলতে চায় যে প্রবাস জীবনটা আমার ভালো নাকি দেশের জীবনটা, তা আমি প্রিফার করি কিন্তু আমার প্রবাস জীবনটা। কারণ একাকিত্ব জীবনটাই আমার কাছে বেশি ভালো লাগে। এত বেশি মানুষের ভিড়, ক্রাউডেডে ছিলাম যে আমি অলরেডি ডিপ্রেশনে চলে গিয়েছিলাম। আমার কাছে মনে হচ্ছে একাকিত্ব জীবনের জন্য প্রবাস জীবনটাই অনেক বেস্ট। শুধু কাজ, খাওয়া দাওয়া, ঘুর আর কর্মব্যস্ততা, আর হলো স্বামী, সংসার, সন্তান, সেটাই সবচেয়ে বড় আমাদের ভালো থাকার বিষয়। এবং আমাদের যে সৃষ্টি করেছে আল্লাহ তাআলাকে স্মরণ করা, 5 ওয়াক্ত নামাজ রোজা পড়া, সেটাই আমাদের মূল লক্ষ্য হওয়া উচিত। এবং আমাদের কর্মগুলো, প্রথম দেশের বাইরে এসে বাঙালিদের দেখতে অনেক খুশি হয়ে যেতাম। তো এক বাস স্টাফে এক ভদ্র মহিলার সাথে আমার দেখা হলো। তো নোয়াখালীর ভাষায় কথা বলছিল। জিজ্ঞেস করেছিলাম, আপা আপনি কি আমাদের শ্বশুরবাড়ির দেশের লোক? তো উনি আমাকে রিপ্লাই করলো, ইজ্ঞান হইব আর কি, খুব রুডভাবে উত্তর দিল। তারপর থেকে আমি সহজে আসলে পার্কে যাই, আর যেখানেই দেখি তেমন কোনো ভদ্র মহিলা দেখলে আমি কিছু কোয়েশ্চেন করার চেষ্টা করি না, বেশি একটা ইন্ট্রোডিউস হওয়ার চেষ্টা করি না। কেউ যদি নিজে থেকে খুশি হয়ে আমার সাথে কথা বলে, তাহলে আমি খুবই খুশি হয়ে তাদেরকে উত্তর দিই। তো আমার ছেলের জন্য হয়ে গেল আমার সেই সুইট সেকুল বালিশের কাভারটা। তো আমি ছোটোখাটো জিনিস দিয়ে, গজ কাপড় দিয়ে এ ধরনের ছোটোখাটো অনেক ধরনের জিনিস তৈরি করে থাকি, মেকিং করে আমার সময়গুলো কাটাই, যেহেতু আমাকে সময় কাটাতে হবে। তো এগুলো তৈরি করে এগুলো হচ্ছে আমার নিত্যদিনের সঙ্গী। একটা নারীর মূল লক্ষ্য সেগুলোই হওয়া উচিত। সংসারে কাজকর্ম, রান্নাবান্না, ঘর সংসার কাজ, স্বামী সন্তানের প্রতি খেয়াল রাখা, সেগুলোই হওয়া উচিত। তো প্রথম মনে করতাম নারীরাই বেশি কষ্ট করে, পুরুষের জীবনে আর কি কষ্ট, শুধু 2 টাকা রোজগার করা। নারীরা ঘরে অনেক কাজ করে, অনেক কষ্ট পরিশ্রম। এখন নিজে যেহেতু জব করি, এখন বুঝি যে বাহিরে লাথি খাওয়ার চাইতে ঘরে টাইম পাসিং করা অনেক ভালো। তো বাহিরে একটা মানুষ কত মানুষের কথা শুনে চাকরি করা লাগে, কত কষ্ট। আর আমাদের ঘরের জীবনটা যতই কষ্ট হোক, ফ্রিডমের মধ্যে আমরা কাজ করতে পারি, রান্না বান্না সব কিছু। আসলে যে যখন যার মর্মটা বুঝে তখন বুঝতে পারে সেটা কি জিনিস। সেগুলোর পাশাপাশি আমাকে কাজে যেতে হবে, অলরেডি কাজের জন্য রেডি হচ্ছি। দেশে যখন ছিলাম আমার হাজব্যান্ডকে বলতাম যে আমি অলরেডি হ্যান্ডিক্যাপ্ট হয়ে যাব, লেখাপড়া করেছি, চাকরি না করলে। আমার হাজব্যান্ড বলে, শুধু চাকরি করো কেন, দেশের বাইরে গেলে কি চাকরি করে উল্টায় ফেলবার দেখবো না। এখন আসলে আমাকে নিয়ে সে গর্ব করে। সে আমার ওয়াইফ, সে লন্ডনে আসা 1 সপ্তাহ পরে এত ভালো জব পেয়ে গেল। অলরেডি 1 ইয়ার প্লাস একটা জব করার পরে সে আরেকটা জব অলরেডি 2 ইয়ার্স চলছে। সে নিজে গর্ব করে আমাকে নিয়ে। তো এগুলো হচ্ছে আমার নকশিকাঁথার কাজ, এগুলো আমি করে আমার সময়গুলো কাটাই। বাসার পাশে পার্ক আছে, তারপরে যেতে ইচ্ছে করে না, মনে হচ্ছে যে আমি একটু সময় নষ্ট করে ফেলছি। আমার ঘরের সেই কাজগুলো করলে আমার কাছে অনেক শান্তি মিলে আমার কাছে।
মানুষের রাগ দু ধরনের থাকে, একটা হচ্ছে সৎ রাগ, একটা হচ্ছে অসৎ রাগ। আপনি যদি সৎভাবে রাগ করেন, আপনার অ্যাচিভমেন্ট লক্ষ্য আপনার স্থির থাকে, তাহলে আপনি অবশ্যই ইউল বি গেইন সাকসেসফুল, ইউল সাকসেসফুল তো ইন ইউর লাইফ। সো আপনি অনেক বেশি সফলকাম হতে পারবেন। তো আপনাকে সবসময় সৎ থাকতে হবে, আপনাকে সবসময় অ্যাচিভমেন্টটা, আপনার লক্ষ্যটা কি, গোলটা কি, সেটা স্থির থাকতে হবে এবং আমাকে জিততেই হবে, এই ধরনের একটা মেন্টালিটি থাকতে হবে। তাহলে আপনি আপনার লক্ষ্যে পৌঁছাতে পারবেন, সেটা আপনাকে কেউ ধরে রাখতে পারবে না, মহান আল্লাহ সৃষ্টিকর্তা ছাড়া। দেশের জীবনটা এত বেশি কষ্টের ছিল, তার কারণ হচ্ছে অনেক ভাই বোনের সংসারে যেহেতু বিয়ে হয়ে গিয়েছিল, হাজব্যান্ড প্রবাসে থাকার কারণে অনেক সম্পদ কিনে ফেলেছিল। তো স্বাভাবিকভাবে বিয়ের পরে একটা উত্তরাধিকার চলে এসেছে। তো বেশিরভাগ মানুষ আমার শত্রু হয়ে গিয়েছিল। তো 100 জন ছিল এক পাশে, আমি ছিলাম এক পাশে, আর আল্লাহ তাআলা ছিল আমার পাশে। আশেপাশে মানুষ বলতো তুই তো সংসার করতে পারবি না, তারা তো অনেক রাগী মানুষ, বেশি দিন সংসার করতে পারবি না, দেখবি তোর সংসার ভেঙে যাবে। কিন্তু এক সময় দেখা গেছে আমি ডিপ্রেশন সহ্য করতে করতে একবার ভেবেছিলাম আসলে সংসার করবই না। নিজের সন্তানের দিকে তাকিয়ে আসলে এতগুলো বছর পার হওয়া, তো চিন্তা করলাম আমার শত্রুদের যদি আমি প্রশ্রয় দিয়ে ফেলি তাহলে তারা তো জিতে গেল, তারা হাসবে আর আমি হলো হেরে গেলাম। সো আমাকে হেরে যাওয়া চলবে না, আমি অবশ্যই সংসার করব। যেহেতু স্বামী তো আর আমাকে কষ্ট দিচ্ছে না, আমি কেন স্বামী ত্যাগ করবো। তো আমি সবসময় আমার নিজের লক্ষ্যে স্থির ছিলাম। আজ এই পর্যন্ত 15 বছরের ঘর সংসার, আল্লাহর রহমতে এখনও ভালো আছি। তো সন্তান রেখে স্বামী ডিভোর্স দেওয়াটা, সেটা আমি কখনোই সাপোর্ট করি না, যতই কষ্ট হোক আমাদের। তো আমি এখন আমার কাজে চলে আসলাম আল্লাহ তাআলার অসীম রহমতে। তো আমার প্রথম জবটা যে ছিল আসলে লন্ডনের সবচেয়ে বড় সুপার স্টল টেস্কো সেসবিডি আজদাতে, যখন আমাদের ফুডগুলো দেখি আমি আসলে খুবই আনন্দ লাগে। যে রাবগুলো আমরা তৈরি করেছিলাম, প্যাকেটিং করেছিলাম, যে সবচেয়ে বড় ফুড কোম্পানি ছিল, যে সেগুলো সবচেয়ে লন্ডনের সবচেয়ে বড় বড় সুপার স্টলে এই রাবগুলো পাওয়া যায়, প্রথম জবটা। তো এখন দ্বিতীয়টা যেটা হচ্ছে সেটাও আল্লাহর রহমতে ভালো। তো আমার হাজব্যান্ড এখন তো আমাকে নিয়ে অনেক গর্ব করে যে আমার স্ত্রী ডিরেক্টলি বাংলাদেশ থেকে এসে খুব ভালো বড় 2টা কোম্পানিতে চাকরি করছে, ব্রিটিশ অ্যাকসেন্ট ভালোভাবে না জেনেই করছে। তো সেটাও অনেক কষ্টের ছিল, যে ব্রিটিশ অ্যাকসেন্টে কথা বলা, যে তাদের সাথে ম্যাচিং করে চলে, তাদের সাথে কাজ করাটা আসলে অনেক কঠিন। তা আমরা যারা স্টুডেন্ট, যারা আসে স্টুডেন্ট উচ্চশিক্ষিত, তারাও এখানে এসে ব্রিটিশ অ্যাকসেন্টটা বুঝতে পারে না, অনেক কষ্ট। তা আসলে আমরা মনে করি যে ইংরেজি অনেক সোজা, আমরা 3 মাসে 6 মাসে শিখতে পারবো। আমাদের দেশের সাথে এখানের অ্যাকসেন্টের কোনো মিল নেই। সো যারা ইংলিশ মিডিয়ামে পড়ে তাদের জন্য কিছুটা ইজি, আর আদারওয়াইজ কোনো ইজি না। এখানে অনেক বাঙালি থাকে 30 বছর চাকরি করে, কাজ করে, কিন্তু তারা একটা ওয়ার্ডও দেখা যায় রাইটিং রিডিং পারে না, সামথিং ইংলিশ বলতে পারে। তার একটাই কারণ হচ্ছে তারা ক্যাশ ইন হ্যান্ডে চাকরি করে, বাঙালিদের আন্ডারে চাকরি করে। কিন্তু যারা সামথিং একটু রাইটিং রিডিং স্কিলটা থাকবে, মোটামুটি স্পিকিং সামান্য কিছু বলতে পারবে, তাদের জন্য অবশ্যই এনআই চাকরি পাওয়া সম্ভব। এবং আস্তে আস্তে তারা 6 মাস যদি 1 বছর কাজ করে, ব্রিটিশ অ্যাকসেন্টটা খুবই ইজিলি তারা বলতে পারবে। তো এখন আমি যেহেতু বুঝতে পারছি, প্রথম আমি কিছুই বুঝতে পারতাম না, তো সেটাও অনেক একটা মানে কষ্টের একটা জার্নি ছিল। এখানে যদি আপনি ইংরেজি না জানেন, আপনাদের নিয়ে ব্রিটিশরা হাসবে না, হাসবে বাঙালিরা আপনাদের ট্রিট করবে অনেক বেশি, জোকিং করবে, কিন্তু কোনো হেল্প করবে না, আপনাকে ট্রান্সলেট করে দিবে না। কিন্তু ইংলিশে বুঝতে পারে যে তা আপনি যেহেতু অন্য দেশের সামথিং প্রবলেম হতে পারে। তো সেটাই বলছি, নিজের লোকে নিজের সবসময় শত্রু হয়, হেল্প করার চেষ্টা করে না, বাইরের লোকেই বেশি হেল্প করে। আমার জীবনের আমার স্কিল থেকে যে আমি কত কিছু দেখলাম, কত কিছু শিখলাম, এই জীবনে যে কত কিছু শিখলাম, আসলে একটা প্রোগ্রামে আপলোড দিয়ে আমি আপনাদের সাথে কীভাবে শেয়ার করব বুঝতে পারছি না। ইচ্ছা করছে আমার লাইফের সব কিছু কথাই আপনাদের সাথে শেয়ার করি। এখানে ইংরেজিতে কথা বলো, এক একজন এক এক অ্যাকসেন্টে কথা বলে। আমাদের দেশে যেমন সিলেটের ভাষা একরকম, চট্টগ্রামের ভাষা একরকম, ঢাকা, নোয়াখালী, আমরা বাংলাদেশের মানুষে আমরা বাংলাদেশের অনেক দেশের ডিস্ট্রিক্টের ভাষা বুঝতে পারি না। তো সেম এখানের অবস্থাও সেটা, অ্যাকসেন্ট অনেক ডিফারেন্ট। আমেরিকান অ্যাকসেন্টটা অনেক ইজি, কিন্তু ব্রিটিশ অ্যাকসেন্টটা আসলে একটু ডিফিকাল্ট। প্রথম আপনার কাছে অনেক কঠিন মনে হবে। আসলে এই জার্নিটাও আমার জন্য অনেক কঠিন ছিল। বাংলাদেশ থেকে একটা হাউস ওয়াইফ এসে ওটা বড় 2টা কোম্পানিতে ইংলিশ জব করা, সেটা এত ইজি ছিল না। সেই জার্নিটা যে কত কঠিন ছিল, সেটা যে কিভাবে আপনাদের এক্সপ্লেন করবো আমি জানি না। কিভাবে যে এখানে পৌঁছালাম, এখন কিভাবে তাদের সাথে কাজ করে আমি সম্পূর্ণ অ্যাকসেন্ট বুঝতে পারি, তো সেটা আল্লাহ ছাড়া কেউ জানে না। তো এটা হচ্ছে পৃথিবীর সকল ধনীরা খেয়ে চলে গিয়েছে, এখন এগুলো আমরা খাবো। 10 মিনিটের জন্য ম্যানেজার বলে এগুলো খাওয়ার জন্য, দেন থ্রো ইন দ্য বিন, তো বিনে ফেলে দিতে হবে। তো তারা বলছে এটা কাম আউট। তো মাত্র 2 থেকে 3 ঘন্টা আগে এটা তৈরি হয়েছিল, কারণ এটা তারা বলছে এটা ওভার হয়ে গেছে, কাম আউট, এটা খাওয়া যাবে না, পেটের প্রবলেম করবে। কিন্তু আমরা এই খাবারটা ফ্রিজে রেখে বা এভাবে 3-4 দিন
আমরা জাল দিয়ে আমরা খাই। দেখেন পৃথিবীর কত দামি দামি খাবার, সেখানে আবার সি মাছ, কড ফিশ, স্যামন ফিশ, চিকেন সব কিছুই আছে, সব ধরনের সালাদ। তো এগুলো একটু পরে ফেলে দিতে হবে। আমাদের আলাদা 30 মিনিটস ব্রেক টাইম, নিচে গিয়ে আমাদের খাওয়ার জন্য আলাদা ক্যান্টিন আছে, তারপরেও আমরা অনেকবার খাবার খেতে পারি। তো সংসারের কথা যেহেতু বলছি, শাশুড়ি কিছুদিন আগে 3 মাস আগে ফোন করে বলল যে অনেক কষ্ট দিয়েছি, আমি কখন মারা যায় ঠিক না, তুই আমাকে ক্ষমা করে দিস। আসলে এই কথাগুলো শুনে যখন আমার চোখে মনে হয় কান্না চলে এসেছিল। যাই হোক, আল্লাহ তাআলা আমাকে অন্তত এই কথাটা শুনিয়েছে। এখন সব কিছু ভালো, শ্বশুরবাড়িও সবাই ঠিক আছে, সবাই ভালো, শাশুড়িও ভালো, এখন আর কোনো সমস্যা নেই আসলে। তো যাই হোক, এখন এই খাবারগুলো ফেলে দিচ্ছি। দেখেন পৃথিবীর সব দামি দামি খাবারগুলো, আর দেশে থাকলে তো আমরা এগুলো আদা দাও, রসুন দাও, চাল দাও, টাকা হাওলাত দাও, সকালে একজন বিকেলে একজন দিতে দিতে আমার এমন অবস্থা হয়ে গিয়েছিল যে আমি কালকের বাজার করা পর্যন্ত টাকা ছিল না। আর এখানে কত খাবার ওয়েস্টেড হচ্ছে, দেওয়ার কোনো মানুষ নেই, প্রতিবেশী নেই। এই দেশে মনে হচ্ছে যে পাশের বাসার প্রতিবেশীও আপনার সাথে কথা বলবে না, সবাই সবার মতো থাকবে, কারোর সাথে কেউ কথা বলবে না, এমন একটা পরিবেশ। তো যাই হোক, এখন রাতে 1:30-2টা বাজে, এরপরও দেখেন কত সুন্দর পরিস্থিতি। যেহেতু এখন ডিসেম্বর ছিল, ক্রিসমাস পার্টি ছিল, আমার ডিউটি অনেক রাত হয়ে গিয়েছিল। এই দেশে মানুষ কত নিরাপদ। আর দেশে যদি আপনি এই টাইমে বাসায় যান, সবার আগে আপনাকে যে সিকিউরিটি দিবে পুলিশ, সেই আপনাকে আগে হামলা করবে, বলবে যে তুমি খারাপ কাজ করে এসেছো, কোথা থেকে এসেছো, এই সেই। এটা নিয়ে আমরা কয়েক বছর আগে ফেসবুকে একটা আপলোড দেখেছিলাম। কিন্তু এই দেশে আমাদের স্বামীরা, হাজব্যান্ডটা অনেক নিরাপদে ঘুমায়। যাই হোক, অনেক কথা বলার ইচ্ছে ছিল, এতটুকু একটা আসলে আপলোডে বলা যায়নি। তো আপনাদের যদি ভালো লাগে তাকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি ফেসবুক পেজ হয় একটা ফলো দিয়ে দিবেন। আশা করি পরবর্তী আপলোডে আমার কথাগুলো বলার চেষ্টা করব।